রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে। রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে না হয় আমরা থাকবো। এটি হচ্ছে আমাদের মূল কথা। রাউজানে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, আপনার ধরে বলতে পারি, এই যে সর্বশেষ হাকিম হত্যাকাণ্ড ঘটনাস্থল কিন্তু রাউজানে না, কিন্তু আমরা রাউজানের হিসেবে ধরে নিয়েছি। এর বাইরে আমরা 7টি হচ্ছে আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যাকাণ্ড, বাকি 9টি যে হত্যাকাণ্ড ঘটেছে এইটা সহ ধরেছি। বাকি 9টি হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গরু চুরি করতে গিয়ে মৃত্যু, পরকীয়ার কারণে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, মদ পান করে পানিতে পড়ে মৃত্যু এবং পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তো এর মধ্যে আধিপত্য বিস্তারে রয়েছে 7টি। আলোচ্য বিষয় হচ্ছে আমরা পেপারে পত্রিকায় দেখি যে উদ্ধার করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি। প্রত্যেকটি ঘটনায় আধিপত্য বিস্তার সহ শুরু করে প্রত্যেকটি খুনের ঘটনায় আমাদের আসামে গ্রেপ্তার রয়েছে, 164 করা রয়েছে এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা অনেক দূর তদন্তে এগিয়ে গিয়েছি। আমরা আপনাদের কাছে আশা করব এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন, যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে, মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে। ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হয়েছে, কে কোথায় থেকে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, সব বিষয়গুলো আমরা জানতে পারি। অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক একজনের সম্পৃক্ততার কথা জানি। সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় একটি বাড়িতে অভিযান করে, আমরা চৌধুরীর হাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, এখানে 5 জন ছিলেন অংশগ্রহণকারী, আর আরেকজন হয়তো গুলি করেননি, উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি। আরেকজন ব্রিজের ওপারে থেকে সার্বক্ষণিক কথা বলেছেন এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটরসাইকেলে 2 জন এসেছিল পিছন থেকে, তারাও তথ্য দিয়েছে। আমাদের যে 4টি, আপনি এখানে যে পিস্তলটি দেখছেন, এই যে 4টি পিস্তল দেখেছেন বিদেশি পিস্তল এবং আরেকটি হচ্ছে রিভলভার, এই সবগুলোই তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে। এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে। এবং এর বাইরে আমাদের 2টো শটগান ছিল, এই শটগানগুলো তাদের কাছে ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে এই গানগুলো সবসময় লোডেড থাকতো। ইভেন আমাদের যে এই একটি চায়না রাইফেল যে এইটা পর্যন্ত কিন্তু লোডের অবস্থায় ছিল। আমরা যে উদ্ধার করেছি এটা লোডেড ছিল, এর মধ্যে অর্থাৎ 6 রাউন্ড গুলি ছিল এটার মধ্যে। আপনারা যদি টেলিভিশন বা অন্যান্য খবরে দেখে থাকবেন, টার্গেট কিলিংগুলোর মধ্যে দেখবেন আমেরিকাতে যে টার্গেট কিলিং হয়, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, এই বিভিন্ন যে জায়গা রয়েছে এখানে টার্গেট কিলিংয়ের বিষয়গুলো আমেরিকান পুলিশ এত শক্তিশালী, তাদের যে এগুলো তথ্য প্রযুক্তি এত শক্তিশালী হওয়ার পরেও টার্গেট কিলিংগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না অনেক সময়। আপনারা দেখেছেন সর্বশেষ সিএমপির মধ্যে যেটা ঘটেছে, এতজন মানুষের মধ্য থেকে যখন একজনে গুলি করে, তখন আমি যদি প্রশ্ন করি তারা কি তাকে ধরতে পারতো না, তখন আমাদের উত্তরটা কী হবে? ওই সময় তো পুলিশ এতজন ছিল না, সাধারণ মানুষ তো শত শত ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, সাহসী ব্যক্তি ছিল। পুলিশ তো একটা কর্ডনের বাইরে কাজ করে। যখন পালিয়ে গিয়েছে, আমার কাজ হচ্ছে পুলিশিং 2 ধরনের, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ পুলিশিং না থাকলে সমাজে মানুষ বসবাস করতে পারতো না। টার্গেট কিলিংগুলো বন্ধে আরও উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা আশা করি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারি, সেক্ষেত্রে এই কিলিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং আমরা আশাবাদী যারা এরকম কন্ট্রাক্ট কিলার রয়েছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাচ্ছি।